স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার সুযোগ তৈরি করতে পারে। আইনজীবীরা বলছেন, এমন ঘোষণাপত্রের আইনগত কার্যকারিতা না থাকলেও আছে রাজনৈতিক প্রভাব। ঘোষণাপত্রে 1947-এর দেশভাগ থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ শাসনামলের গুম, খুন ও অর্থ পাচারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপের বিষয় উঠে আসতে পারে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই বাস্তবতার প্রায় ৫ মাস পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা। এই ঘোষণাটি পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। 1947-এর দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান, বাকশাল, বিগত ৩টি নির্বাচন এবং আওয়ামী লীগের আমলে গুম, খুন, অর্থ পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থানকে প্রাধান্য দেওয়া হতে পারে ঘোষণাপত্রে। দেরিতে হলেও ঘোষণাপত্রের সিদ্ধান্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে বলে মনে করছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। This is a new settlement. Let's be united and find a new path of political settlement. আমি মনে করি এটা যুগান্তকারী, আই ওপেনিং, ফার্টাইল ব্রেইনের বাস্তব নমুনা। অতীতেও তারা ফার্টাইল ব্রেইন শো করেছে এই জাতির সামনে, যা অন্য অনেকেই করতে পারেনি। এই ঘোষণাপত্রের আইনগত কার্যকারিতা না থাকলেও রাজনৈতিক গুরুত্ব দেখছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী। এখন ছাত্রদের পক্ষ থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে জুলাই এবং অগাস্টের যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা যেন কোনো কারণে হারিয়ে না যায়, মানুষের মধ্যে আরও বেশি জাগরুক হোক, তার একটা আনুষ্ঠানিক একটা ঘোষণাপত্র তারা দিতে চান বলে আমার ধারণা। এবং সেই ধারণার যেটা কার্যকর যেটা হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আইনগতভাবে এর কার্যকারিতা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই আইনজীবীদের মতে এমন ঘোষণাপত্র তখনই রক্ষা কবচ হতে পারে যখন সরকারের ওপর এর চাপ থাকবে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের আয়োজন ঘিরে ১.৫ থেকে ২.৫ লাখ মানুষের জমায়েতের আশা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে বৈঠকের পর একথা জানান কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আগামীকালকের যে প্ল্যানিংটা, কিভাবে হচ্ছে আমাদের ওখানে মঞ্চ হবে, কিভাবে হচ্ছে আমাদের সাংবাদিকদের জায়গা দেওয়া হবে, কিভাবে কোন পাশে কারা থাকবে, সকলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে, সেটা নিয়ে আলোচনা করে ডিএমপি কমিশনারকে আমরা আগামীকালকের প্রোগ্রামের ব্যাপারে জানাতে এসেছি। সেই জায়গায় ওনারা হচ্ছে ৫ সদস্যের একটা মোটামুটি টিম করে দিয়েছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবার বিচার পাচ্ছে না। এখনও অনেকে শঙ্কিত জীবন নিয়ে, কেউ কেউ এখনও মামলা করতে পারেননি, এমন অভিযোগ স্বজন হারাদের। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয়। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন, মামলার বিষয়ে আদালতে আলাদা সেল গঠন করবে সরকার। নগর ভবনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ ব্যানারে জুলাই শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের এই আয়োজন ছিল সোমবার, যেখানে কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরও তারা বিচার তো দূরের থাক, মামলাও করতে পারছেন না। পাল্টা ফ্যাসিস্টদের দোসরদের হুমকি ধামকি পাচ্ছেন। আপনারা থাকতে এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, জুলাই হত্যার সাথে পুলিশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। শহীদ পরিবার মামলা করতে গেলে যারা সমঝোতা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা শহীদ পরিবারের মামলার বিষয়ে কোর্টে আলাদা সেল গঠন করা হবে বলে জানান। এখন যেহেতু দৃশ্যমান না, এখন ভেবে নিও না যে কেউ বসে আছে। কালকেও মিটিং করেছি প্রসিকিউশন টিমের সাথে, তাদের কি হেল্প দরকার আমি বলেছি, যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। বাবা, এর বেশি আমাদের কিছু করার নাই।
পরিবেশ উপদেষ্টা বলেন, শহীদ পরিবারকে সহযোগিতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছে সরকার। জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। অতি তাড়াহুড়া করতে গেলে বিচারের মৃত্যু হয়। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। বিচার প্রলম্বিত হয়ে গেলে আসলে বিচার অস্বীকার করা হয়। আমরা কোনোটাই করার আমাদের ইচ্ছা নাই। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন করা হয়েছে। হুমকির বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখবে। আপনাদের যেন সবসময় আমরা পাশে থাকতে পারি। শহীদ পরিবারের প্রতি সরকারের সর্বোচ্চ গুরুত্বের এই প্রতিফলন জুলাই স্মৃতি ফাউন্ডেশন। শহীদ পরিবারকে জাতীয় বীর হিসেবে ঘোষণা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলায় ক্ষোভের ঝড় বইছে শিক্ষার্থীদের মাঝে। রবিবার রাতভর আবারও গ্রাফিতি এঁকে জুতা নিক্ষেপ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আয়োজনে নেতাকর্মীরা এতে অংশ নেয়। এ সময় ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। হাসিনা মা হিসাবে কত ভালো, তো অন্যের মেয়েদেরকে অন্যের সন্তানদেরকে সে কেমনে গুলি চালাইতে পারে, কেমনে মারতে পারে? ঘৃণা আসবে না? আপনি বলেন আমাকে। আমি চাই না যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসক আর কোনোদিন বাংলাদেশের মাটিতে শাসন করুক। গণমানুষের কি পরিমাণে ক্ষোভ বা ঘৃণা জন্মালে তারা হচ্ছে এরকম প্রতিকৃতি আঁকিয়ে সেখানে জুতার মালা বা ঝাঁটা ঝুলিয়ে রাখতে পারে। যারা বেমানি করতেছে ক্ষমতাসীন ভাবে বসে, তাদেরকে অবলম্বনে আমরা মনে করি যে তালাশি করে এবং কমিটি গঠন করে অ্যারেস্ট করা হোক, আইনের আওতায় আনা হোক। শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনা একজন খুনি, যিনি দেশের 2000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করেছেন। তারা চায় হাসিনার রাজনীতি আজীবন নিষিদ্ধ করা হোক। তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে ফাঁসির চেয়েও কঠিন শাস্তি দেওয়ার দাবিও জানায় তারা। আমরা একদম সাধারণ শিক্ষার্থী হিসেবে একটা দাবি করতে চাই যে যারাই এই সংশ্লিষ্টের সাথে জড়িত, যে গ্রাফিতি মুছার সাথে জড়িত, তাদের সকলকে আপনি বহিষ্কার করে শাস্তির আওতায় আনার দরকার। যেটা ফাঁসি দিয়েও সম্ভব নয়, এর চাইতে কঠোর শাস্তি দেওয়া হোক। এ সময় স্বৈরাচারী হাসিনার এই ঘৃণাস্তম্ভকে আজীবন স্বীকৃতি দেওয়ারও দাবি জানায় শিক্ষার্থীরা। তারা যেন আনুষ্ঠানিকভাবে এটিকে ঘৃণাস্তম্ভ হিসেবে স্বীকৃতি দেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই যে ঘৃণাস্তম্ভের যে দুর্বিষহ স্মৃতি এটিকে ধারণ করে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে যেন রুখে দিতে পারে। হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে ইউনূস সরকার। তারা যদি শেখ হাসিনাকে আবার রাজনীতি করার সুযোগ দেয়, তবে এই সরকারও টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দেয় ছাত্ররা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠের প্রশাসনই আসল সরকার। এমনভাবে কাজ করতে হবে যেন মানুষ বুঝতে পারে একটি পরিবর্তন হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিক অধিকার নিশ্চিতে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সব মানুষকে নিয়ে সত্যি সত্যি একটি পরিবার হতে হবে। তো এখন কথার মতো শোনাবে, বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকমভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে। যেহেতু এই অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটি নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। এদিকে আগামী 20 জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ তো আমাদের এখানে একটা রেজিস্টার্ড দল, এটা আমাদের বিধিবিধান অনুযায়ী এটা রেজিস্টার্ড দল। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তো আর আমরা বাদে করতে পারি না।
এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হতে হবে। বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ এবং দেশের মানুষের সমস্যা সমাধান করতে সরকারের কাছে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। দেশব্যাপী সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সোমবার নীলফামারীর লক্ষ্মী চাপের দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে নীলফামারীতে ক্রসফায়ারের শিকার বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, মতপার্থক্য থাকলেও দেশের ক্ষতি হয় এমন বিরোধে যাওয়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুঁশিয়ারি দেন, স্বৈরাচার পালালেও তার প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসা সম্ভব। যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলছে ব্রিফিং। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। সম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। থ্যাংক ইউ। লাস্টের লাইন হচ্ছে, আমরা আশা করছি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। থ্যাংক ইউ। দর্শক, ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। বরগুনার দাদা খ্যাত ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছিলেন জেলার অঘোষিত সম্রাট। নিয়োগ বাণিজ্য, টিআর, কাবিখা সহ এমন কোনো উন্নয়ন প্রকল্প নেই যেখান থেকে টাকা এবং কমিশন পেতেন না তিনি। সরকারি জমির পাশাপাশি দখল করেছেন নিরীহ মানুষের জমি। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকার মালিক হয় তার ছেলে সুনাম দেবনাথ। ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে এমন হাজারো অভিযোগ রয়েছে বরগুনায়। বরগুনা 1 থেকে 5 বারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু 30 বছর ধরে জেলা আওয়ামী লীগের সর্বেসর্বা তিনি। এ সময় তিনি সাধারণ সম্পাদক ও সভাপতির পদে ছিলেন। বরগুনায় দাদা হিসেবে পরিচিত ছিলেন শম্ভু। দাদাগিরি করে 3 দশকের বেশি সময় ছিলেন জেলার মুকুটহীন সম্রাট। বছরের পর বছর ধরে প্রভাবশালী এ নেতা ও তার পরিবারের ইশারায় অবর্তিত হয়েছে বরগুনার উন্নয়ন প্রকল্প ও রাজনীতি। স্বজনদের দলীয় পদে বসিয়ে তৈরি করেছিলেন নিজস্ব বলয়। তার স্ত্রী মাধবী দেবনাথ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, ছেলে সুনাম দেবনাথ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছেলের শ্বশুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং চাচা শ্বশুর প্রচার সম্পাদক। ভাইরা সিদ্দিকুর রহমানকে বানান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান। অভিযোগ আছে শম্ভুর ছেলে সুনাম দেবনাথ মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। মাদক কারবারের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হন তিনি। অভিযোগ, বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ড এবং কিশোর গ্যাং লিডার নয়ন বন্ডের ক্রসফায়ারের ঘটনাও মাদক ব্যবসার কারণেই হয়েছিল। গাঁজা মদ দিয়ে বা গডফাদার হিসেবে আখ্যা দিচ্ছে, কোটি টাকা আয় করছেন তার ছেলে। বরগুনার যুব সংসদকে ধ্বংস করে ফেলছে তার ছেলে। ভূমি দখল থেকে শুরু করে মাদকের অভয়ারণ্য গড়ে তোলার জন্য তারাই একমাত্র নেপথ্যের কারিগর ছিল। অভিযোগ রয়েছে বরগুনা সদর উপজেলা পরিষদের সামনে সরকারের অধিগ্রহণ করা 43% জমি দখলে নেন শম্ভু। সেখানে থাকা একটি দিঘির অংশ ভরাট করে ভবন, প্লেগ্রাউন্ড, সড়ক ও ড্রেনেজ নির্মাণ, ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ করিয়েছেন পৌরসভার টাকায়।
দিঘির বাকি অংশের সৌন্দর্য বর্ধনের কাজ করাতে তিনি জেলা পরিষদ থেকে ১,১৫,০০,০০০ টাকা বরাদ্দের ব্যবস্থা করেন। কাজ করান নিজস্ব ঠিকাদার দিয়ে। সরকারি সম্পত্তির পাশাপাশি সংখ্যালঘুদের সম্পত্তি ও মন্দির দখলের অভিযোগ রয়েছে সাবেক এই এমপির বিরুদ্ধে। এছাড়া টাউন হল সেতুর উত্তর পাড়ে উঁচু প্রাচীর ঘেরা ২১% বাড়ি হুমকি দিয়ে কম দামে কিনেন শম্ভু। নিশানবাড়িয়া এলাকায় ১৪ একর জমি দখলে নেওয়ারও অভিযোগ রয়েছে শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে। তিনি হিন্দুদের কাছ থেকে নামে মাত্র দামে কিনে ওই জায়গায় তিনি বাড়ি করেছেন। তার ছেলের উন্নয়ন হয়েছে, তার ভাইয়ের উন্নয়ন হয়েছে, তার উন্নয়ন হয়েছে, বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই। জমি দখল করেছে, উপজেলার সামনে একটি রুজু করে নামাজ পড়ে, সেই মসজিদের সামনে ভরাট করে, বালি দিয়ে ভরাট করে, সেখানে সে একটি তার অফিস ভবন করেছে। ১৬ বছরে টিআর কাবিখা সহ প্রায় সব প্রকল্পের নামমাত্র কাজ করিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। সাবেক এমপি শম্ভুর পছন্দের লোকজনই ছিল ওইসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, তার দলীয় বেশ কয়েকজন কেশিয়ার ছিল তার। বরগুনা শহরে ঢুকতেই প্রধান সড়কের পাশে শম্ভুর আলিশান বাসভবন, সরকারি অধিগ্রহণের জমিতে তার এই বাড়ি। বিশাল এই বাগান বাড়ি বানাতে সংখ্যালঘুদের জমি দখলেরও অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ৩রা সেপ্টেম্বর বরগুনায় সংবাদ সম্মেলন করে শম্ভুর নামে ২৪টি দুর্নীতির অভিযোগ তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। যারা প্রকৃত আওয়ামী লীগের তাদের মনোনয়ন দেন এবং যাদের দিয়েছেন মনোনয়ন বাণিজ্য করে দিয়েছেন, তারপরও যারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে তিনি ফোর্স করে তার কথা যারা শুনে নেয় তাদেরকে হারিয়ে দিয়েছেন। স্থানীয় সরকার থেকে যত প্রকার বরাদ্দ ছিল সকল বরাদ্দে তিনি বিশাল অঙ্কের টাকা তিনি আত্মসাৎ করেছেন। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগও আছে শম্ভুর বিরুদ্ধে। শম্ভু একটা দরিদ্র পরিবারের সন্তান, সেখান থেকে যেখানে এসেছে এটা মানে আলাদিনের চেরাগের মতো অবস্থা। দুদক যদি অনুসন্ধান করে তাহলে প্রকৃত তার দুর্নীতির যে চিত্রটা এটা চলে আসবে। এভাবে বিপুল সম্পদের পাহাড় গড়লেও হলফনামায় সম্পদ ও আয় কাটছাট করে দেখিয়েছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তাতেও সম্পদ বেড়েছে কয়েক গুণ। ২০১৪-তে শম্ভুর বার্ষিক আয় ছিল ২৪,৮১,০০০ টাকা। ১০ বছর পর বেড়ে হয় ৫৫,৩৮,০০০ টাকা। স্থাবর সম্পদ ১০ বছরে ৩৭,৮০,০০০ থেকে হয়েছে ৯৩,৮৩,০০০ টাকা। এদিকে অস্থাবর সম্পদ ২০১৪-তে ১১,২২,০০,০০০ দেখালেও ২০২৪-এ হয় ৫০,৮২,০০,০০০ টাকা। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে অবৈধভাবে ৫০০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। ডিবিসি নিউজ ডেস্ক। সচিবালয়ে আগুনের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে আগামীকাল বিকেল ৫টায়। তদন্ত প্রতিবেদন আজ দেওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে কমিটি। ক্ষতিগ্রস্ত ভবনটি মেরামতযোগ্য নাকি ভেঙে ফেলতে হবে সেটা জানা যাবে কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর। সচিবালয়ে ৭ নম্বর ভবনে লাগা আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট এখনও তৈরি করতে পারেনি তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের এ তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়। আজ প্রধান উপদেষ্টার কাছে তা জমা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দিতে পারেনি কমিটি। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে, সেনাবাহিনীর থেকে টিম কাজ করছে, বুয়েটের বিশেষজ্ঞরা কাজ করছে, পিডব্লিউডির লোকেরা কাজ করছে। এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশন আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়। মঙ্গলবার আরও পরীক্ষা নিরীক্ষা শেষে আবারও বৈঠকে বসবে কমিটি। পরে বিকেলের দিকে রিপোর্ট দিতে পারবেন বলে আশা প্রকাশ করছেন তদন্ত কমিটির প্রধান। অনুমতি নিয়েছি আমি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে যাতে আমরা টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয়। এটা হয়তো বিকেল ৫টা পর্যন্ত আমি টাইম নিয়েছি, তারপরে দেখা যাক এর আগে যদি আমি পারি তো করবো। এদিকে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভবনটির 4টি ফ্লোরে প্রায় 40 থেকে 45টি করে রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। উচ্চ পর্যায়ের কমিটি ভবনটি এখনও পরিদর্শন করছেন। আগুনে পুড়ে যাওয়া ভবনটি মেরামত করা যাবে নাকি ভেঙে ফেলতে হবে সেটা জানা যাবে তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর, জানান এই কর্মকর্তা। যারা এক্সপার্ট টিম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা যারা আছে বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনও করতেছে, আজকেও করছে। এটা আমাদের গণপূর্তর যে বড় বড় ডিজাইনার আছে, বুয়েটের প্রফেসর স্যাররা আসছেন,
ওনারা দেখে ওনারা সিদ্ধান্ত দেবেন। কয়েকটি মন্ত্রণালয় বিকল্প হিসেবে নগর ভবন সহ অন্যান্য ভবনে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। হালকা কুয়াশা, কনকনে ঠান্ডার হিমেল বাতাস থাকায় কষ্ট বেড়েছে পঞ্চগড়বাসীর। গত কয়েকদিন ধরে উত্তরের কুয়াশা ঢাকা থাকছে পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হয় বেশি। শীতের ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ, শিশু ও দিনমজুররা। দিনাজপুরে তাপমাত্রা বেড়ে 15 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে হালকা বাতাসের কারণে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলছেন শীতার্তরা। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 71 জন, গুরুতর আহত আরও 5 জন। রয়টার্স বলছে, রবিবার মধ্যরাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিদামা রাজ্যে বোনা জুরিয়া জেলায় এই ঘটনা ঘটে। বাসটি একটি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে একটি সেতু পার হওয়ার সময় নদীতে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের বেশিরভাগই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দর্শক, ম্যাচ কভার করতে মিরপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মামুন, ম্যাচের গতি কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, বিস্তারিত জানাবেন আমাদের। ম্যাচের তো কিন্তু একেবারে শেষ সময় আপনি যেটা বলছেন যে ঢাকা আসলে আজকে সুবিধা করতে পারেনি এবং ম্যাচে তারা প্রায় হারার পথেই বলতে হয়। এবং আমার পেছনে দেখছেন যে ম্যাচের এখনো কিন্তু কিছুটা সময় বাকি আছে, ম্যাচের কিছু ওভার বাকি আছে। তারপরও অনেক আগে থেকে দর্শক কিন্তু মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। এখানে দুইটা কারণ, সেটা হচ্ছে ঢাকার খেলা দেখে দর্শকরা সন্তুষ্ট হতে পারেননি। আরেকটা কারণ, এখানে কিন্তু ইন্টারেস্টিং বিষয় আছে, শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, সেই শাকিব খানকে দেখতে অনেকে এসেছিলেন, সেই শাকিব খানও আসেননি। এটা নিয়েও একটু দর্শকরা হতাশা প্রকাশ করেছেন। রংপুর কিন্তু দারুণ ব্যাটিং করেছে, শুরু 191 রানের একটা দারুণ ইনিংস খেলেছে। আমরা আজকে প্রথম ম্যাচেও দেখেছি যে মিরপুরে রান হয়েছে, দ্বিতীয় ম্যাচেও আমরা প্রথম ইনিংসে দেখেছি রান হয়েছে, কিন্তু সেভাবে ঢাকা কিন্তু রান করতে পারেনি। রংপুরকে কিন্তু সোয়ানের দারুণ একটা ক্যামিও ছিল শেষ দিকে, প্রথম দিকে সাইফ, ইফতেখার তারা কিন্তু বেশ ভালো সংগ্রহ এনে দিয়েছিলেন। কিন্তু শেষ দিকে আমরা যখন ঢাকা ব্যাটিং এ নামে তখন দেখলাম যে লিটন এবং তানজিদ তামিম, বাংলাদেশের দুই ওপেনার, জাতীয় দলের ওপেনার, তারা কিন্তু ভালো শুরু করেছিলেন, দেখে শুনে খেলছিলেন। কিন্তু তারা ফেরার পর ঢাকার অন্য ব্যাটসম্যান যারা আছেন তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। ঢাকা যেভাবে আওয়াজ দিয়ে এসেছিলেন বা যেভাবে শক্ত দল গড়ার কথা বলেছিলেন, সেভাবে কিন্তু শক্ত দল গড়তে পারেনি বলতে হচ্ছে। তবে ঢাকা কিন্তু তাদের বড় একজন তারকাকে দলে ভিড়িয়েছে, জেসন রয়কে। জেসন রয় দলে যুক্ত হলে তখন হয়তো বা ঢাকার শক্তিটা আরো বাড়বে। দিশা। মামুন, বিস্তারিত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।